নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন সন্তোষ কুমার ঘোষ প্রণীত শেষ নমস্কার সামাজিক উপন্যাসের অংশগুলি। 37 নম্বর পর্বের শেষাংশ আজ। বাঁশি নিজেকেই তাক করা গলায় যেন গুলি ছুড়ল। ওদের বাড়ির বন্ধ ফটকের সামনে গাড়ি থেমেছিল। বাঁশি রিভলভারটা লুকিয়ে ফেলল জামার তলায়। তার মুখে তখন আর সুখ দুঃখের লেশ মাত্র ছিল না। মা, আমি আজও জানি না ওই রিভলভারটা মিথ্যে ছিল না সত্যি। গাড়ি দাঁড়াতেই বাঁশি টলতে টলতে ওপরে চলে গিয়েছিল। আমিও নেমেই টের পেলাম আমার পাও টলছে। এতক্ষণ একটা ঘোরের মধ্যে কেটেছে তাই বুঝতে পারিনি। হঠাৎ যেন কম্প দিয়ে জ্বর আসার মতো ভয়ের দশ ভেঙে পড়েছে মাথার উপরে। ঠান্ডা, কঠিন, চাপচাপ ভয়। তারই কুচো কুচো গুঁড়ো আবার ছড়িয়ে যাচ্ছে রক্তের ভিতরে। পথ কই? কোন দিকে যাব? নাকি ফিরবো? কিন্তু ফেরার রাস্তাটাও খোলা পাবো তো? তদুপরি কানের কাছে একটা ভোমরা, একটা নয় দুটো। দুটো তো নয়, তিনটে, না না চারটে, কে জানে কটা, আমি আর জানতে পারছি না। এই ঈশ্বর, রাতেও ভোমরা বেরিয়ে পড়ে? ওই কোনোদিন তো শুনিনি। ভোমরা, বোলতা, মৌমাছি এসবের গুঞ্জন, আক্রমণ ইত্যাদি তো জানতাম শুধু দিনে। তবে এত জোনাকি বা ফুটেছে কোথা থেকে? নাকি জোনাকি নয়, তারা? আকাশটা হঠাৎ মাটিতে ঝরে পড়েছে। দূর দূর, প্রফুল্ল হতে চেষ্টা করে একবার ভাবলাম, কিসের জোনাকি, কিসের তারা? ওসব তো সর্ষে ফুল। তবু ভয় করছিল। সেই নিশুতি রাতে কে আমাকে একটা সর্ষে কেটে নামিয়ে দিয়ে গেছে। থই পাচ্ছিলাম না, যেহেতু টলছিলাম। অথবা আমি নই, পায়ের নিচে মাটি টলছিল। জোরে লাথিতে লাথি মেরে স্থির থাকতে হতে বলতে কিন্তু মাথা নুয়ে গেলাম, পড়ে গেলাম কিংবা যাচ্ছিলাম। আর তখনই একটা হাত আমাকে চেপে ধরল। সে হাতও কঠিন, ঠান্ডা এবং বরফের মতোই। আমার ভয়, আমার মৃত্যু, আমার ভক্তি, আমার প্রীতি, এই তো আমি তোমার কাছে ফিরে এসেছি, মুখোমুখি দাঁড়িয়েছি তোমার। এবার কি বলবে? কি বলছো? স্পষ্ট করে বলো। অমন জড়ানো গলায় কথা বলছো কেন? কিচ্ছু বুঝতে পারছি না। তুমি যখন জড়ানো গলায় কথা বলো মা, আমার যেন কেমন কান্না পেয়ে যায়। সত্যি বলছি, ছেলেবেলায় খাওয়া তোমার বুকের সব দুধ যেন দই হয়ে বেরিয়ে আসতে চায়। টকটক গন্ধ, বিশ্রী। তার চেয়ে তুমি মিষ্টি মিষ্টি কথা বলো শুনি। তোমার জপ তপ স্তব মন্ত্র একসময় পাশে বসে চুপ করে শুনতাম, হাতে দূর্বা নিয়ে। মনে আছে সেই যে আমাদের ফিরে আসা বাড়িতে বাসি হয়ে যাওয়া দিনগুলিতে? বাসি, বাসি, বাসি হোক না, তবু এই বয়সের মতো আর কিছু না। তখন তুমি আর আমি, আর রোজ সকালে সুধীর মামা। আরে, তোমার পাশে সুধীর মামাই দাঁড়ান না। সুধীর মামা আবার কেন? ওকে চলে যেতে বলো। খালি তুমি আর আমি থাকি। আমার মৃত্যু, আমার প্রীতি মুখোমুখি। তুমি আর আমি। কোথায় ছিলি? কোথায় গিয়েছিলি? কে জিজ্ঞাসা করছে? জানতে চাইছি কার কণ্ঠস্বর? ওই সুদূর জলপ্রপাতের মতো প্রবল, অথচ গভীর, নিশ্চিত এবং তীব্র ধ্বনি। সে পেল কোথা থেকে? কোথায় গিয়েছিলি? সেই একই জিজ্ঞাসা। জিজ্ঞাসা না জেরা। আবারও সরো। কোথা থেকে আসছি, কি করে ফিরছি তা বলা যায় না। এসব কথা জানা উচিত নয়। দুঃখ পাবে। সর, পথ দাও, ওপরে যাও। ফের যদি জেরা করো তাহলে বলে দেবো। দেবো কিন্তু, কিন্তু বলে দিই আজকে সন্ধ্যার সব কাহিনী। আমার মনুষ্যত্বকে আমি বিকিয়ে দিয়ে এসেছি, বলি দিয়ে এসেছি আমার নিষ্পাপতাকে। সইতে পারবে? আমার আর কি, আমার তো সবে শুরু। কিন্তু মা, তোমার সব যাবে। শেষ বিদিমটাকে ফুঁ দিয়ে নেবে তুমি। তাছাড়া পাপ যে করে এসেছে সে মরিয়া হয়ে গেছে। তাকে আর ঘাঁটাতে নেই যে আরও পাপ করে করতে পারে। আসল খুন হলো জীবনের প্রথমটা, বাকিগুলো সব পরম্পরা। নাও এবার পথ দাও, রাস্তা ছাড়ো। আগে বলো, কোথা থেকে এলি? তুই নিচে নামছিস টের পেয়েছিলাম। এখন এ বাড়ির
ওই মেয়েটার সঙ্গে যাচ্ছে তাই মেলামেশা শুরু করলি, তারপর কত নিচে নেমেছিস তা জানতে চাই আমি। টের পেয়েছিলে? টিটকেরি দিয়ে বলে উঠলাম আমি। তবে মা, তখন কেন কিছু বলনি? এটাও অবকাশ দিয়ে বললাম। আমি জানি কেন, তুমি দোটানায় পড়েছিলে। কিসের দোটানা? একদিকে আমি হাতছাড়া হয়ে যাচ্ছি, তোমার ভালো লাগতো না, অন্যদিকে লোভ। মালিকের মেয়ের সঙ্গে তোমার ছেলে ভাব হয়েছে, মন্দ কি? একেবারে কবজা যদি করতে পারি তাহলে তো তোফা। এ বাড়ির হেড ঝি থেকে একেবারে শাশুড়ি। তুমিও লোভে পড়েছিলে মা, লোভে পড়ে আমাকে প্রশ্রয় দিয়েছিলে। আমি শুধু তার সুযোগ নিয়েছি। তুমি থরথর কাঁপছো। এইবার তুমি টলছো কেন? তুমিও একটি মৃত্যু দেখছো নাকি? আমি কি সেই মুহূর্তে মরে গেলাম তোমার চোখে, তাই কাঁপছো? যেমন কাঁপছিলে দাদার মৃত্যু দিনে, ছেলে আর ছেলে রইল না বলে। আর তাই সুধীর মামা তার লাঠি ছাড়াই এগিয়ে এসে শক্ত করে ধরেছেন তোমাকে। আনু, চুপ করো, চুপ করো, স্থির হও। ঠিক যেমনটি বলেছিলেন দাদার মৃত্যুর রাত্রের দিকে। ইতিহাস থেকে আমি পুরনো ছবিটা যেন উঠতে আসতে দেখলাম। তুমি সেই তেমনই পাগলের মতো মাথা নাড়ছো, অবিরত, অস্ফুট গলায় বলছো, ছেড়ে দাও সুধীরদা, ছেড়ে দাও। কি শক্তি তোমার, আর অদ্ভুত ধৈর্য। তখনও ধপ করে মাটিতে বসে পড়নি, নিজেকে যেন আরো কঠিন করে বেঁধে একবারে সরাসরি বলছো, তোর কথা জড়িয়ে যাচ্ছে, চোখ টকটকে, তোর মুখে গন্ধ। কিসের গন্ধ? বেশ, তবে তৈরি হও। আড়াল তুমি যদি রাখলে না, তখন রাখবো না আমিও। সংকোচের পর্দা ফালা ফালা করে ছিঁড়ব। এই দেখো, টান টান করে দিয়েছি তোমার সামনাসামনি। আমার বাঁকানো শিং দুটো তেরিয়া আর মুড়িয়া, দেখতে পাচ্ছ না? কিসের গন্ধ? কথাটা শুনেই সঙ্গে সঙ্গে বলে উঠেছি, সাবালক ছেলের মুখে কিসের গন্ধ থাকে? দুধের গন্ধ নয়। তোমাকে দিব্যি করে গেলে বলতে পারি। তবে এ গন্ধ তোমার তো একেবারে না চেনা হওয়ার কথা না। বাবার মুখে এ গন্ধ পাওনি? জোর দিয়ে বলে উঠলাম। অনেক দিন পেয়েছো, আর বেশি নেবার ক্ষমতা নেই তোমার। ফুরিয়ে আসছো দেখতে পাচ্ছি। চোখ দুটি একেবারে প্রজ্বলন্ত হয়েই নিভে গেল। সে কী কারণে? তোমাকে অপমান না বাবাকে, কোনটা বেশি বাঁচল? সে চলে গেছে, তোকে আশীর্বাদ করতে এসেছে, করতে করতে, আর তাকে তুই এত বড় আঘাত করলি? কাপুরুষ আর পিশাচ, এই দৈত্য কণ্ঠ নকল করে অনায়াসে বলেছি করলাম। তখনও যদি বেঁচে থাকতে, তখনও যদি থেমে যেতে মা, বেঁচে যেতে। কিন্তু কত জন্মের পাপ তোমারও বুঝি জমা ছিল, তাই প্রাপ্য শাস্তি পুরো করে নেবে বলেই মাথাটা আরো এগিয়ে দিলে। চলে যা, চলে যা, তুই চলে যা, দূর হয়ে যা। যে নরকে ছিলি সেইখানে আরো খারাপ, সেই মেয়েটার ওখানে তো, ফিরে যা। আমি তৎক্ষণাৎ বললাম, যাবই তো। যার বাবা মদ খেত, খারাপ পড়ায় যেত, সেই নলিনীর কথা মনে নেই? সে আর কত দূর হবে, যাবে কোথায়? বললি, তুই বললি? বিকৃত তেতো গলায় বললাম, তুই যদি আর কিছু তুমি যদি আর কিছু না বলো মা, তাহলে সব থেকে মানায়। নইলে কি বলতে কি বলে ফেলবো। বাকি রেখেছিস কি? অনেকখানি। এখনো বলিনি যে বাবাকে আমি আঘাত দিয়েছি। বড় গলায় এ কথা বলা তোমার মুখে মানায় না। আঘাত আমি আর কতটুকু দিয়েছি? তুমি দাওনি? আর বেশি দিয়েছ, তুমি আর উনি দুজনে মিলে। আঙুল তুলে সুধীর মামাকে দেখিয়ে দিলাম। ফ্যাকাশে গলায় বলেছ, আমরা দুজনে নয়? যেটুকু বিষ ছিল তার সব ঢেলে দিয়ে তখনও বলেছি, না হলে উনি এখনও তোমার এখানে আছেন কেন? ছি মা, ওকে চলে যেতে বলো। এত রাত্রে ভালো দেখায় না। তুমি যদি বুলাদের মতো হতে, সেইক্ষণে ঝাঁপিয়ে পড়তে পারতে, কিন্তু তুমি নিথর হয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছি। তাই তোমার হয়ে জবাব দিলেন সুধীর মামা। শান্ত গলায় বললেন, যাচ্ছি। তুমি যতক্ষণ আসনি আনু ভেবে ভেবেই সারা, তাই অপেক্ষা করছিলাম। আর ভাবতে হবে না, এবার যান। লাঠিটা পড়ে রইল। দুহাত বাড়িয়ে আর্ত আহত কোনো বৃদ্ধ পাখির মতো যেন ডানা মেলে হাওয়া হাতড়ে হাতড়ে তিনি এগিয়ে যাচ্ছেন। এখন দেখতে পাই কুয়াশার আস্তরের মধ্যে দীর্ঘ শরীরটা মিলিয়ে যেতে
তোমার দিকে তাকিয়ে ফিরে বললাম, আর কেন, এবার যেতে দাও, মানে মানে তুমিও যাও। মাথাটা নিচু করে স্তিমিত, ধীর, নিচু, তুমি বললে, হ্যাঁ, এইবার যাব। মা, অতি নির্লজ্জ, তাই এখনো ডাকছি মা। তারপরে কিন্তু সকাল এলো। সকালগুলো আসে নেহাত অভ্যাস মতোই আসে। সকালে আর একটা নাম কি প্রসন্নতা, স্নিগ্ধতা। ওই তেমন প্রত্যয় সর্বদা তো বোধ করি না। সব সকালেই আমার কাছে যেন তেতো তেতো, মুখে, সারা মুখে তেতো স্বাদ জড়ানো। আবশ্যিক একটি প্রাতকৃত্য, অধৈর্য, পাখির রব। আরে দূর, পাখির ডাকে ঘুমিয়ে পড়ি, পাখির ডাকে জাগি, এসব তো একেবারে বানানো। আমরা প্রকৃতপক্ষে কিন্তু পেঁচার ডাক শুনতে শুনতে শুয়ে পড়ি, ঘুম ভাঙে কাকের ডাকে। রাত্রি দিনের বৃত্তান্ত এই তো। পরদিন সকালে তুমি নেই, তুমি ছিলে না। চমকে উঠে সুধীর মামা বললেন, কই, সে তো এখানে নেই, আসেনি। আয়, তুই ভিতরে আয়। শান্ত কণ্ঠ, যতটুকু উত্তাপ, অভিমান ও অভিযোগ। নেই, নেই, এখানেও নেই। চিৎকার করে চেয়েছিলাম বলতে, কিন্তু গোঙানির চেয়ে স্পষ্ট কোনো স্বর পরিস্ফুট ছিল না। আর সুধীর মামা, দেখতে পাচ্ছি তিনি কাছে এসেছেন, একটু নত হয়ে হাত রেখেছেন আমার পিঠে। বলেছেন, পাগল, তুই কি ভেবেছিলি সেখানে এসে উঠবে? না রে, তুই ভুল করেছিস, আবার ভুল করেছিস। আনু এখানে কি আসবে? কখনো আসেনি, আসবে না। কি বলতে যাচ্ছিলাম আমাকে থামিয়ে দিয়ে বললেন, আসতে, ও ঘরে ভামতী। একটু ইতস্তত করে যোগ করলেন, মানে তোর মামি অসুস্থ, ঘুমোচ্ছে, ওকে ডিস্টার্ব করা ঠিক হবে না। আমরা বাইরে এসে দাঁড়ালাম। সুধীর মামা বলে গেলেন ধীরে ধীরে, তোকে কোনোদিন বলিনি, আজ বলতে বাধা নেই, তাই বলি। ওকে, মানে ভামতীকে নিয়ে ভুল বুঝেছে তোর মাও। আনু বলতো, তোমার কি সুচিতা, তুমি তো সুখ তৃপ্তি সব নিয়ে আছো, কিন্তু আমার কি আছে বলো তো? কিন্তু দেখ, মানুষের কি যে আছে, কি থাকে, মানুষ নিজেই জানে না। যা আছে তা দেখতে না পেয়ে আরও নেই কেন, এই নালিশ করে করে খালি হাহাকার করে। সুখ আর দুঃখ এই দুটোকে আলাদা ছকে বসিয়ে কষ্ট পায়। যেন দুঃখ হলো শীত, আর সুখ হলো লেপ। সেই লেপখানার নিচে ঢুকে যেতে চায়, কিন্তু লেপে তো শুধু চাপা পড়ে। শীত যায় কি? শীতের হাত থেকে মুক্তি যদি পেতে চাস, তবে ডুব দিস। একবার ডুব দিলে দেখবি শীত নেই। সুধীর মামা থামলেন, লজ্জিত মুখে বললেন, কিন্তু এসব কি বকবক করছি? আনু কোথায়? মাকে কোথায় খুঁজবো সুধীর মামা? কোথায় পাবো? কোথায় পাবো জানি না, তবে খুঁজতে হবে। সুধীর মামা গভীর প্রত্যাদেশের স্বরে বললেন, মা, আজ যখন ভাবি, মনে হয় কোনো মোহনায় দাঁড়িয়ে আছি আমি আর সুধীর মামা, আর তিনি প্রবল কোনো প্রত্যয়ের সঙ্গে মন্ত্রপাঠের মতো একটার পর একটা কথা উচ্চারণ করে চলেছেন। সেই মোহনা, যেখানে একটি সম্পর্কের সংযোগকারী কৃতাঞ্জলি ফুটে দণ্ডায়মান। আশীর্বাদের মতো আশ্বাস ছুটে পড়ছে তার শিরে। ভাবছিস কেন? ভাবিস না। সব মানবিক সম্পর্কই নদী কিংবা উপনদী বিলীন হয়ে শেষ হয় মহাসঙ্গমে। তার সঙ্গে সেই সম্পর্কটা একবার স্থাপিত হয়ে গেলে দেখবি পাপ পুণ্য অনুসন্ধান সব অর্থহীন, কিছু না। হঠাৎ চুপ করে সুধীরমামা বললেন, তুই ভুল করেছিস আনু, ভুল করেছে। আমরা সবাই ভুল করি, জাগতিক সম্পর্ককে বড় করে দেখে। আমি ভুল করেছি সেদিন প্রতিশোধ নিতে গিয়ে। ভোগের মধ্যেই আমি বাঁচার রসদ পেতে গিয়েছিলাম। আনু ভুল করেছে আমাকে সুখী ভেবে। আমি কি সুখ পেয়েছি দেখবি, একবার দেখবি। সুধীর মামা ভিতরে ডেকে নিয়ে সেদিন দেখিয়েছিলেন করুণ কৃশ শয্যালীন একটি মূর্তি, ভামতী। বড় বড় চোখ মেলে চেয়ে আছে। আমাকে দেখলো কি দেখলো না, চিনল কি চিনল না, কিন্তু তার চোখে পলক পড়তে দেখিনি। আবার বাইরে ডেকে নিয়ে সুধীর মামা বললেন, এই সুখ, এই ভামতী, পক্ষাঘাতগ্রস্ত, এখন চোখে দেখতে পায় শুধু, আর কানে শুনতে পায়। ওকে আমি আগলে রেখেছি, কবে জানিস? ওকে সব উত্তেজনা থেকে বাঁচিয়ে রাখি। জীবনে অনেক কষ্ট পেয়েছে ও, অনেক অশুভ দেখেছে,
নতুন করে আর কোনো অশুভ ওকে যেন দেখতে না হয়, কোনো কষ্টের কাহিনী যেন আর না শোনে। তাই তো তোকে বাইরে ডেকে এনেছি। আমি যা পারি ওর জন্য আজকাল তাই করি। শাস্ত্র টাস্ত্র কিছু জানি না, ওকে শুধু নাম কীর্তন করে শোনাই। সুধীর মামা এরপর গুনগুন করে কয়েক কলি কীর্তনও গিয়ে ফেলছিলেন কিনা মনে নেই। তিনি একবার বাবার কথাও তুলেছিলেন, মনে আছে? তুই কাল সবচেয়ে অন্যায় করেছিস প্রণববাবুকে নিয়ে, অথচ তিনি যে কী ছিলেন তুই জানিস না। ওর মৃত্যুর পরে ওর কিছু ডায়েরি দেখেছি, একটাতে কী ছিল জানিস? লিখেছেন, একটা খুব রহিয়া গেল, দেশকে স্বাধীন দেখিয়া যাইতে পারিলাম না, অথচ এই স্বাধীনতার জন্য একদিন সব উৎসর্গ করিয়াছি। আর একটা খুব নহে তৃপ্তি, আমার পুত্র আমারই উপযুক্ত উত্তরাধিকারী, আমাকে সে অতিক্রম করিবে তাহার সূচনা দেখিতেছি। পরম তৃপ্তিতে নিধিকে উৎসর্গ করিয়া দিতে আর কোনো বাধা নাই, বাধা রহিল না। এ কথা তাৎপর্য কি বুঝেছিস? আর্তস্বরে বলে উঠলাম, আর পারছি না সুধীর মামা, একটি স্বেচ্ছা মৃত্যু, আর একটি জানি না কি, মা নিরুদ্দেশ, হয়তোবা আত্মঘাতী। কি করব, কোথায় যাব বলে দিন? একে সারা জীবনই এই দুয়ের ভার বহন করে যেতে হবে। সুধীর মামা স্মিত মুখে বললেন, আবার কি? ভার বয়ে যেতে হবে, স্বীকারোক্তিতে আর প্রায়শ্চিত্তে, রোজ শরীরকে রোগড়ে রোগড়ে মুছে সাফ করার মতো ভার বইতে হবে। এই আমি যেমন বইছি, যদি না যতদিন না তারপর তার সব ভার অর্পণ করে হালকা হতে পারি। লেখকের উক্তি, এই ব্যক্তিটি একেবারে গোড়ার কথা, যার কথা আছে, তার ধারা বিবরণীর পাতাগুলো সাজিয়ে দাও বলে একদিন যে আমাকে আধি ভৌতিক আদেশ দিয়েছে, সেই কাহিনী উত্তম পুরুষে যার জবানি, তাকে আমি আর দেখিনি। তার খসড়াটা পড়া শেষ হলে আমি মুখ তুলে জিজ্ঞাসা করলাম, আপনার মাকে সত্যি কি পাননি আর খবর টবর কোনো কিছু? আজও কি জানেন না তিনি বেঁচে আছেন না মারা গেছেন? ক্লিষ্ট স্বরে লোকটি বলল, ঠিক জানি না। কখনো মনে হয় নেই আর নেই, বাইরে কি ভেতরে তার অস্তিত্বের চিহ্ন খুঁজে পাই না। কখনো আবার অনুভব করি আছেন, তিনি প্রবলভাবে আছেন, যেন বড় করে মেলে রাখা দুটি চোখে চোখ রেখে গেছেন। একটু ইতস্তত করে সে বলল, সে কথাও লেখা আছে, বাকি কয়েকটা পাতা পড়ে দেখুন। বলেই সে তিরোহিত হলো। তাকে আর দেখিনি। সে মিলিয়ে গেছে অথবা মিশে আছে আমারই মধ্যে, আমি শুধু তার এলোমেলো বাকি পাতাগুলো সাজাচ্ছি। শ্রীচরণসু মাকে সব শেষে, সেই থেকে তোমাকে খুঁজছি। কোথায় নয় বলো? গঙ্গার ঘাটে কোথাও কি তোমার চিহ্ন পড়ে আছে? পরিত্যক্ত পরিধেয় অংশ কিছু? খবর নিয়েছি হাসপাতালে, এমনকি মর্গে, রেল লাইনের ধারেও ধারেও হেঁটেছি। যদি কোথাও রক্তের দাগ লেগে থাকে, সেই রেল লাইন মা, যে লাইনে চলে গেছে আমাদের দেশে, দেশ আমাদের ঘরদুয়ার, আমাদের বাড়ি। কলকাতায় ক্লান্ত ক্লিষ্ট তুমি কতদিন আমাকে বলতে, যাবি, আমাকে সেখানে ফিরিয়ে নিয়ে যাবি? নিয়ে যেতে পারিনি। তুমি কি একদিন এটাই তাই সেই পথ ধরেছিলে, আঘাতে, অভিমানে আর সব অপমানে? কেন মা? হয়তো পৌঁছে গেছো, যদি দুর্দম কোনো লৌহরথ তোমার বুকের ওপর দিয়ে চলে গিয়ে থাকে অতর্কিত কোনো ক্ষণে, পৌঁছে গেছো তবু যেখানে বাবা আছেন, দাদা আছে, সেখানে মাঝে মাঝে মনে হয় যেখানে আমিও আছি। আর দেরি নেই মা, দেরি নেই। ছাড়াছাড়ির পর সকলের মিলন এক স্বদেশে। তোমাকে নিয়ে যায়নি, কিন্তু আমরা সবাই যাব, সবাই সেখানে আছি। মা সেদিন বিজয়া গেল, আজ কোজাগরী। মধ্যম জামেও জেগে জেগে সেই শিশিরনুসুর পাঠ শেষ করে দিচ্ছি। বিজয়ার রাত্রেও এই সময়ে পথে আর কোলাহল করবরব নেই। শেষ প্রতিমাটিও বিসর্জিত, কিন্তু আর একটি প্রতিমা। কলম থামিয়ে ভাবলাম, তার কথা জানি না, বিজয়া, জানি না সেই তিথি বিচ্ছেদ আর বিষাদের না মিলনের। আমি শেষ বেহাগের সুরে মিলনেরই আহ্বান করছি। কবে আরম্ভ হয়েছিল আর সবে এই উদযাপন? মাঝখানে কত মাস বলো তো? শুরু হয় সেই শীতকালে, আর এখন শরৎ শেষ হতে চলল।
পদ্ম বা শিউলি কিছু আর অবশিষ্ট নেই। গভীর নীল অস্বচ্ছ একটা আবরণে ঢেকে ফেলেছে নিজেকে। 10 মাসে এই লেখার প্রয়াসকে আমি ধারণ করেছি, থামিনি। কিন্তু কেন? সে কি এক স্নায়বিক ভীতি যা পেয়ে বেসেছিল আমাকে? এই লেখার সেই ক্লান্তি দেব, এমনই আমার মৃত্যু হবে। হোক না, বা অবধারিত, তা নেমে পড়ুক, যা অবধারিত। আমার আর ভয় নেই। অবশেষে আমি তো মুক্ত হতে পেরেছি। এর মূল্য কি জানি না, কিছু নেই, আর অল্পকাল পরে থাকবে না। জানি যে সেই সময় আসছে, কোনো কিছু লেখাই দুষ্কর হবে। ভেবে দেখো সেই সময় আর কত মানুষ দলে দলে, কিন্তু তারা কারা? হৃদয় দিয়ে আর কোনো সিঁড়ি কি অনুভব করবে? আর কৃত্রিম হৃৎপিণ্ড, মৃতের খনি অক্ষিতারা নিয়ে কে বাঁচবে? কে দেখছে? কিছুই বোঝা যাবে না। সমান ইথার তরঙ্গে দুটি মানুষ কথা বলতে পারছে, ভাবতেও গায়ে কাঁটা দেয়। জীবনের সমস্ত অর্থ বিপর্যস্ত হবে, মৃত্যুই কি অটুট থাকবে? তার সব অর্থ নিয়ে মানুষ যখন জীবকোষ সৃষ্টি করতে পারছে, তখন মৃত্যু ঠিক ঠিক মৃত্যু হবে না। পুনর্জন্ম প্রভৃতি সব বিশাল কল্পনায় মাধুর্য লুপ্ত হবে। তাই এই লেখা। তার আগে আগে সময়কে অস্বীকার করে, কেননা তাকে বুঝি না, ভাবি কালেও কোনো ভরসা না দেখে। কেননা তখন হয়তো শুকনো বিজ্ঞান কিছুই থাকবে না। তাই লিখে গেছি এই অদ্ভুত ধারণা। জানো, মনে হতো এই লেখা যখন লিখছি, তখন যদি আয়নায় তোমার ছায়া পড়ে, দেখব যা ছিলাম তার চেয়ে বুঝি একটু সুন্দর হয়ে গেছি। আসলে জানতাম না এই লেখা শেষ না হলেও কোনো ক্ষতি ছিল না। শ্রীচরণেশু পাঠটা এতই কি আবশ্যক ছিল যে পাতার পর পাতায় মায়ের সঙ্গে এত কালো কালো ছায়া, আত্ম উন্মোচনের পর্বে পর্বে এত আত্মগ্লানি যদি অসমাপ্ত থাকতোই বা? প্রথমে তো প্রতিজ্ঞা ছিল একটার পর একটা চিঠি লেখার, অনেক চিঠি অনেককে, অন্তিম উপকরণ একটা ম্রিয়মাণ জীবনের। কেউ সেই শ্বাস টানে অক্সিজেনের বলে, কেউ বা আসন্নের আতঙ্কে কম্পিত কণ্ঠে অবিরত মন্ত্র পাঠে, নাম গানে আর কীর্তনে, কেউ বা তার লেখায়। লেখা লেখা অন্তর্জলীকালের অক্সিজেন। তাই ভাবছিলাম অনেক চিঠি, অনেককে, পাতার পর পাতা ভরে দেব দেদার ফরিয়াদে, অথচ শেষ পর্যন্ত সব চিঠি ঠেকলো এসে একটিমাত্র চিঠিতেই, শ্রীচরণেশু। কিন্তু এটাও শেষ না হলে কি হানি ছিল? যদি শেষ পত্রটি উৎসর্গ করে যেতাম তাকে, সেই একজনকে, তাকে লিখলে আর কাউকে লেখার কথা দরকার হয় না, তাকে আর প্রয়োজন নেই। কিন্তু আমার যে বড় দরকার তাকে। এক খঞ্জকে তিনি একটু হাঁটতে শিখিয়েছিলেন। নির্বিবেক এক অবিশ্বাসীকে পৌঁছে দিচ্ছেন নির্বেদে তার শেষ নমস্কারে। মা, আমি কিছুকাল আর তোমার ছবিটার দিকে চাইতে পারি না। চোখ নামিয়ে নি, কোথায় যেন লাগে। ওই ছবি মস্ত করে আমিই বাঁধিয়েছিলাম তুমি হারিয়ে যাওয়ার বেশ কয়েক বছর পরে। ফিরে আসবে আশা যখন লুপ্ত, তখন বিধিমতো শ্রাদ্ধ অনুষ্ঠানে সেই বাসরে পুষ্পমাল্যে ছবিতে সাজিয়েছি, চর্চিত করেছি চন্দনে। তবু খোঁজা শেষ হলো না তো। জানি দৈহিক ঐহিক প্রভৃতি অর্থে তুমি মৃত। খুঁজেছি তখনও, চোখ বুজে কখনো দেখি রাত্রে কোনো রেলপথের ধারে নিঃসঙ্গ এক জননী মূর্তি, অভিমানিনী, ক্রমাগত দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলেছেন দূর থেকে দূরে। আবার কয়া কাশি পুষ্করের ভিড়ে তীর্থে তীর্থে থমকে দাঁড়ায় কোনো সন্ন্যাসিনী কিংবা আশ্রমবাসিনী, আমার মা। অথবা রিক্ত হাত প্রসারিত করে যে বসে আছে, সেই বা কে? আমার মা কি আজ এই ভিখারিনী? কি আশ্চর্য! মৃত্যুতে তুমি কি আরও জীবিত, পরিব্যাক্ত হয়ে গেছো স্তরে স্তরে। তাই কি আজ তোমাকে দেখতে চাই করুণা লাবণ্যের দিকে দিয়ে গড়া অর্চিত দেবী প্রতিমায়। চিনতে চেষ্টা করি আকাশে চিরায়ত শুভ্র
কোনো কোনো তারায় কোনটি তুমি? জীবন থেকে মায়েরা হারিয়ে যায়, তাই নিয়ম জানি। তবু সমস্ত জীবন সেই জন্যেই কি মার জন্য একটা শূন্যতা, একটা সূচনা, সতত একটা সহপ্রয়োগ প্রয়োজনবোধ চেতনাকে আঘাত করে, এমনকি অবচেতনকে। জিজ্ঞাসায় আজ আমি, বরং খুঁজে ফেলি, খুঁজে চলি। তোমাকেই কি? হয়তো না, একমাত্র তোমাকে না, তোমার সঙ্গে এক করে তাকে। জীবনের যিনি মূল, তার মূলাধার যিনি, একসঙ্গে উভয়কে। সব স্তর পার হয়ে অবশেষে ওই একটা খোঁজাই বুঝি বাকি থাকে, মা। তাই না? পাঠকরা কি বলেন? সমাপ্ত হলো শেষ নমস্কার উপন্যাসটি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং অন্যান্য কিছু গল্প, উপন্যাস, কবিতা, আবৃত্তি বা পাঠ করে দেওয়ার জন্য অনুরোধ থাকলে অবশ্যই জানাতে পারেন কমেন্টসে। ধন্যবাদ।